সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আমি আছি রিশান নাসরুল্লাহ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওর অতিথি হিসেবে রয়েছেন আব্দুল্লাহ ওয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোচনায় যাব। তবে যাবার আগে আমরা একটু পত্রিকার সংবাদগুলো জেনে নিই। দৈনিক প্রথম আলো, পণ্যমূল্য বৃদ্ধি চাপে সাধারণ মানুষ। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের যৌথ কমিটি, শুধু ডিজেলের দাম আমলে নিয়ে বাসের নতুন ভাড়া। আমার দেশ, উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে পণ্য রপ্তানি। সংসদীয় আসনে অপ্রতুল বরাদ্দে এমপিদের চাপে পড়তে পারে সরকার। দৈনিক ইত্তেফাক, বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটার 11 পয়সা। জ্বালানি তেলের দাম বাড়ায় চাপে ভোক্তারা, বেড়েছে চালসহ সব নিত্যপণ্যের দাম। জ্বালানি সংকট মোকাবেলায় 10 সদস্যের যৌথ কমিটি গঠন। সমকাল, বিদ্যুৎ নিয়ে সুখবর নেই, লোডশেডিং বাড়বে। গ্রাম ও শহরে বৈষম্য কমাতে ঢাকাতেও লোডশেডিং হবে। জ্বালানি সমস্যা নিয়ে পরামর্শ দিতে 10 সদস্যের কমিটি। যুগান্তর, শাহবাগে ডাকসু নেতা ও সাংবাদিক সহ আহত 12। জ্বালানি সংকট মোকাবেলা, বিরোধী দলকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। মানবজমিন, বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি। মানব পাচারের নতুন রুট, কম্বোডিয়া, থাইল্যান্ড। কালের কণ্ঠ, উপদেষ্টা আসিফ নজরুলের গোয়ার্তমিতে ক্রিকেট কলঙ্ক। নির্বাহী প্রকৌশলী কেরামতি দুর্নীতি ধুয়ে 7 দিনেই পবিত্র। গ্যাস সংকটে সক্ষমতার অর্ধেকের নিচে বিদ্যুৎ উৎপাদন। কালবেলা, জ্বালানি সংকট মোকাবেলায় কথা রাখলেন প্রধানমন্ত্রী। 10 সদস্যের কমিটিতে সরকারের 5, বিরোধী দলের 5। ক্যাম্পাসে উত্তেজনার ঝড়, বড় সংঘাতের আশঙ্কা। বাংলাদেশ প্রতিদিন, সেবার আড়ালে সরঞ্জাম বাণিজ্য। জ্বালানি সংকট মোকাবেলায় 10 সদস্যের বিশেষ কমিটি। দেশ রূপান্তর, পুলিশে ফের অস্থিরতা, বাস ভাড়া বাড়ল 11 পয়সা। নয়া দিগন্ত, জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বিরোধী দল নিয়ে বিশেষ কমিটি গঠন। গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। দৈনিক ইনকিলাব, জ্বালানি সংকটের সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দল সমন্বয়ে 10 সদস্যের কমিটি হচ্ছে সংসদে প্রধানমন্ত্রী। লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ বিদ্যুৎ বিভাগের। বণিক বার্তা, বড় 3 বিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ সক্ষমতা উৎপাদনে না থাকায় বাড়ছে লোডশেডিং। হরমুজ মাইন মুক্ত করতে লাগতে পারে 6 মাস। ডেইলি স্টার, পাওয়ার কাটস worsen amid searing heat. Government opposition team up on fuel crisis. Bus fare hiked by about 5%. Daily Observer, over 60% of population skipped referendum vote. Electricity relocation from cities to villages amid fuel crisis. Government raises bus fares by 11 paisa per kilometer. New Age, justice still elusive. Progress made, challenges remain in RMG sector. Load shedding reaches 3000 megawatt. মোটা দাগে এই ছিল আজকে সংবাদপত্রগুলোর উল্লেখযোগ্য সংবাদ। আমরা দেখলাম যে লোডশেডিং, পণ্যমূল্য, এগুলোকে অগ্রাধিকার দিয়েছে পত্রিকাগুলো। আমি শুরুতে আলোচনাটা করতে চাই গতকালকের একটি ঘটনা, যেটি 2-3টি পত্রিকা এসেছে যে শিক্ষাঙ্গনে এক ছাত্র রাজনীতি উত্তপ্ত হচ্ছে। সেই বিষয়টি আমরা এর আগের দিন দেখলাম চট্টগ্রামে পলিটেকনিক কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকালকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর 2 নেতাকে মারধর করা হয়েছে এবং পত্রিকা বলে সেটি ছাত্রদল করেছে। ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্রলীগ যেটি হোক না কেন, শিক্ষাঙ্গনে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, এটি আসলে কতটা যৌক্তিক এবং এই সংঘর্ষের বিষয়টা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, বিষয়টা গত কয়েকদিনের সাথে এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা এক মাত্রিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে যেটা ঘটেছে তার পিছনে একটা অন্য কারণ আছে, যে কারণগুলো পত্রিকায় লিখেছে, কয়েকটি কাগজে বিশদ বিবরণ করেছে, কেউ কেউ আংশিক বিবরণ করেছে। কিন্তু মূল ঘটনা যা জানা যায় সেটা হচ্ছে যে জাইমা রহমান, তারেক রহমান এবং আরও দায়িত্বশীলদের সম্পর্কে কিছু বিষয় নিয়ে এখানে এই বিষয়টাকে আমি যেভাবে দেখতে চাই, আপনি যে বিষয়টা বলছেন সেটা একটা বড় মৌলিক বিষয়। আসার আগে আমি এখানে যে বিষয়টা কথা বলতে চাই সেটা আমরা কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে সাইবার আইন এবং এগুলো নিয়ে বিশেষ করে সাংবাদিকরা আমরা প্রচণ্ড লড়াই করেছি।
কারণ এমন একটা অবস্থা ছিল যে কোনো কিছু লেখা যেত না, বলা যেত না, কথা বলাতে একেবারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালারি কোন স্বাধীনতা। আবু সালের সেই কথার মতো দেশটা এমন হয়ে গেছিল যে কোনো কথাই বলা যাবে না, সবগুলো আইন দিয়ে বন্ধ, লিখলেই হাতে হ্যান্ডকাপ, কোমরে দড়ি, এবং বড় বড় সাংবাদিকদের পর্যন্ত তখন এগুলো করতে। এই জন্য আমরা সাংবাদিকরা সবাই মিলে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আন্দোলন করলাম, লড়াই করলাম, একটা পরিস্থিতি তৈরি হলো যে এই সাইবার ক্রাইম বা এই অপরাধটাকে সুনির্দিষ্ট করা, যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা, যারা অপরাধী নয় তাদেরকে গণহারে না, অর্থাৎ আইনটাকে সংশোধন করা। সেই আইনটা সংশোধন হয়েছে অনেকখানি। এখন আমরা জিনিস দেখতে পেলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে যে বিষয়টি সাইবারে তারা করেছে, এটা হলো একটা শাস্তিযোগ্য অপরাধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে আইন অবশ্যই এখানে শাস্তিটা দিবে, তো আইন শাস্তি তো আমি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটাকে নিয়ে শাহবাগে ছাত্র দল এবং শিবিরের মধ্যে যে বিষয়টা হচ্ছে, আমার কাছে একটা জায়গায় খুব খটকা লেগেছে। বলা হচ্ছে যে এটা একটা অন্য ছাত্র সংগঠনের ছেলে এটা করেছে, সেখান থেকে কিভাবে ছাত্র শিবির যুক্ত হয়েছে এবং সেখানে ছাত্র দলের হয়তো ব্যক্তিগত কিছু বিষয় এখানে এসছে, কিন্তু তার তো এখানে বড় বিষয় হচ্ছে যে জায়গাটার মধ্যে আপনি এসছেন যে ছাত্র রাজনীতিটা। এটা নরসিংদীতেও আমি দেখলাম যে আজকেও কোনো কাউজে সেখানেও ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত কেন? ছাত্র রাজনীতির লেজুর বৃত্তির বিষয়টা কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্নটা কিন্তু আদি থেকেই আছে। ছাত্ররা কেন লেজুর বৃত্তি করবে? বিশ্ববিদ্যালয়গুলো হলো পড়ার জন্যে। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে এখন যুক্ত ছিলাম, সেখানে থেকে দেখেছি যে ছাত্র রাজনীতি করতে গেলে বর্তমান প্রক্রিয়ায়, যেমন আপনি দেখেন বর্তমান শিক্ষা ব্যবস্থা, একটা জিনিস আমরা লক্ষ্য করি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন না। আপনি ব্র্যাকে যান, নর্থসাউথে যান বা যে কোনো জায়গাগুলো গিয়ে সেখানে কিন্তু ছাত্ররা শুধু পড়ছে, সেখানে কিন্তু ছাত্ররা ছাত্র রাজনীতি করে, মিছিল করে, স্লোগান দিয়ে, নেতাদের পক্ষে কথা বলে, তাদেরকে নিয়ে আপ্যায়ন দিলে ফুলের মালা দিয়ে অথবা অন্য কোনো মালা দিয়ে, এই যে ব্যাপারগুলো, এগুলো ফলে তারা কিন্তু ক্যারিয়ার তৈরি করছে। আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানরা যারা পড়ে, তারা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই প্রথমে সিট সমস্যা, তারপরে সে নেতাদের পক্ষে সমর্থন করা, তারপরে আরও অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে একটা কীভাবে যেন আগেও ছিল কিন্তু এতটা ছিল আমার মনে হয় না আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। এরকম অবস্থাটা কেনই গত কিছুদিন থেকে হয়েছে। অর্থাৎ এই যে ছাত্রদেরকে, এর পিছনে হয়তো বেকার, চাকরি সমস্যা, অন্যান্য অনেকগুলো জিনিস থাকতে পারে, কিন্তু মূল কথাটা যেটা আপনি বলতে চেয়েছেন এবং আমি তার সাথে একমত, যে ছাত্রদেরকে ছাত্র হিসেবেই বিবেচনা করা এবং তাদেরকে অধ্যবসায়ের মধ্যেই রাখা, অর্থাৎ তাদেরকে কেরিয়ার তৈরি করতে দেওয়া। তারা যদি কেরিয়ার তৈরি করতে না পারে তাহলে তারা ভালো শিক্ষক হবে না, ভালো শিক্ষক হবে না, ভালো ছাত্র হবে না। দেশ উপযোগী, দেশ যে পয়সাটা এখানে দেয়, এই পয়সাটা অহেতুক ব্যয় হয়ে যাবে। এই সাবসিডিটা কোনো কাজে লাগে না। এই সাইডে মারামারি করার জন্য, এখানে র্যাগিং করার জন্য আমি যদি প্রয়োজন করি যে গতকালকে সংসদে সাবেক ছাত্রনেতা, ডাকসাইডের ছাত্রনেতা শহীদুল চৌধুরী নিয়ে এটি উত্থাপন করেছেন যে এই ছাত্র রাজনীতি এখনকার শিক্ষার্থীরা আসলে চায় না। মানে যেই ছাত্র রাজনীতি তিনি বলেছেন যে রামদা ক্রিস নিয়ে মারামারি বা এই ধরনেরই মুখোমুখি সংঘর্ষ, এই ছাত্র রাজনীতি এখনকার শিক্ষার্থীরা জানেন, সংসদেই তিনি তার বক্তব্যে বলেছেন। এবং আমরা দেখেছি যে ছাত্র রাজনীতির নামে 40 বছর 45 বছরও ছাত্রত্ব ধরে রাখার যে প্রক্রিয়া, আসলে এই বিষয়গুলো মানে ছাত্র রাজনীতিকে আসলে করে দিচ্ছে কিনা, মানুষের কাছ থেকে গুরুত্বহীন করে দিচ্ছে কিনা। প্রথম কথাটা হচ্ছে ছাত্র রাজনীতি তো আপনি ওইখানে যদি যান তাহলে আপনি আবার যাবেন যে আগস্ট বিপ্লবের পরিবর্তন ছাত্ররা করেছে, 21-এর পরিবর্তন ছাত্ররা করেছে। ছাত্র রাজনীতির যে গৌরবময় দিক আছে, এটি হচ্ছে তাত্ত্বিক দিক। এই ছাত্ররা যেমন আপনি ভাষা মধ্যে আব্দুল মতিন সাহেবের কথা বলবেন বা এখন নাহিদের কথা বলবেন, এটা কিন্তু ছাত্রদের একটা গৌরবময় দিক যে তারা কিন্তু নিজের জীবনের থেকে জাতীয় স্বার্থকে বড় করে দেখেছে। এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এইটা হচ্ছে বোধের ব্যাপার। কিন্তু আরেকটি হচ্ছে সন্ত্রাসের ব্যাপার। সন্ত্রাসের যে ব্যাপারটা, এই ব্যাপারটা সে গোটা জাতি দ্বিমত করেছে। আপনি দেখবেন এই আগস্ট বিপ্লবেরও কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বাসের কন্ডাক্টররা মারছে, বাসের ড্রাইভাররা মারছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকেই। কিন্তু তাদের ওই নৈরাজ্যটাকে তারা পছন্দ করে। কিন্তু ছাত্ররা আমাদের প্রতিনিধিত্ব করবে, আমাদের সন্তান। ছাত্ররা মানে কি? আমাদের সন্তান, আমাদের রক্ত, আমাদের প্রতি উত্তরাধিকার। আমরা যেটা করতে পারিনি তারা সে সম্পাদন করে। তার মানে এই নয় আমরা মারামারি করিনি বলে তারা মারামারি করে, ব্যাপারটা তা না। আমাদের মধ্যে যে তাত্ত্বিক সংকট আছে, সেই তাত্ত্বিক সংকটটাকে তারা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে এমন একটা পর্যায়ে উন্নীত করবে যাতে আন্তর্জাতিক বিশ্ব তাদের প্রশংসা করবে। আন্তর্জাতিক বিশ্ব যদি আমাদের ছাত্রদের নিন্দা করে, সেটা আমাদের জন্য লজ্জাকর। এই লজ্জাস্কর অবস্থা থেকে বেরিয়ে আসার কথাই এনি বলেছেন। কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে যদি, সমস্ত বিশ্ববিদ্যালয়ে যদি আমরা চাই ছাত্রের সন্ত্রাসমুক্ত রাখতে, তাহলে সেখানে রাজনৈতিক দলগুলোর এবং যারা দায়িত্বে আছেন তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তারা যদি আইন করে করেন বা তারা যদি প্রশ্রয় না দেন, আপনি বলছেন 40-45 বছর পর্যন্ত যে ছাত্র, সে কোন দলের, সে কোনো না কোনো দলের নথিভুক্ত, তো তাহলে এই যে দলের নথিভুক্ত ব্যাপারটার সময় যদি সে আপত্তি করে যে না, সুতরাং ইউ আর নট এ স্টুডেন্ট, সুতরাং তুমি ছাত্রের সাথে থাকো, যেখানে আসো সেখানে যাও, এই যে কথাটা, ছাত্রকে ছাত্রের মতো করে বিবেচনা করা এবং ছাত্রকে রাজনীতির বুদ্ধিভিত্তিক চর্চার বাইরে না নেওয়া, লেজুর ভিত্তি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, সমাবেশ বৃদ্ধি করার জন্য যে অপকাজগুলো করে, এই কাজগুলো করে আমাদের রাজনৈতিক নেতারাই। সুতরাং সেখান থেকে বের করে আনলেই কিন্তু আমরা এটা করি। এখন যেটা ঘটতেছে, শিবির বা ছাত্রদল এরা যে কাজগুলো করতেছে, এটা তো এর আগেও আপনি এই শিবির আওয়ামী লীগ আমলে কী করেছে, তখন তো এই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতে পারে নাই, কারা ঢুকেছে, তখন যারা মাতবাড়ি করছে এখন তারা কোথায়? অর্থাৎ এইভাবে যদি আমরা মনে করি যে এইটাই একটা কাজ, আসলে ব্যাপারটা তারা, আসল কাজটা হচ্ছে গরিব মানুষের ছেলেরা, মধ্যবিত্তের ছেলেরা, কৃষকের ছেলেরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়তে পড়তে যায়, তাদের কাজ হচ্ছে কেরিয়ার তৈরি করা, নিজেদেরকে মেধা সম্পন্ন করা, আন্তর্জাতিকভাবে প্রমাণ করা যে তারা ভালো ছাত্র, বাংলাদেশের মুখ উজ্জ্বল করা। আপনি ভারতে দেখেন বা আশপাশ দেশগুলোতে দেখেন, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমি ভারতে পর্যন্ত দেখেছি যে একদিন ছাত্ররা মিছিল করলে সারা ভারতে কেঁপে যায়, কিন্তু সেখানেও তো জনতা পার্টি আছে, সেখানেও কংগ্রেস আছে, ছাত্ররা তো তাদের লেজুবিদ্ধ করে, সেখানকার স্কুলগুলোতে তো ছাত্র রাজনীতি করে তারা হাঁকু করে গোটা দেশকে একত্র করে না। এমনকি অবাক ব্যাপার হচ্ছে যে এইসব দেশগুলোতে ছাত্র রাজনীতিকে পড়ানো হয়, কারণ পলিটিক্সটা তাদের পড়তে হবে, না পড়লে তারা করবে কথা, কিন্তু করানো হয় না। এই যে পড়ানো, করানো এবং তার যে আমব্রেলা হিসেবে যারা ব্যবহার করছেন, তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে একটি জাতি গঠনের জন্য ছাত্রদের প্রয়োজনীয় নার্সিং করা, শুধু মিলন সাহেব নকল ধরেন এটি বড় কথা নয়, নকলটাই একমাত্র সমস্যা নয়, বড় সমস্যা ছাত্রদেরকে ছাত্রত্বের মধ্যে রাখা, ছাত্রদের নিয়মের মধ্যে রাখা এবং এটার যে মূল স্ট্রিম লাইনটাকে ঠিক করা, যে ছাত্রের করণীয়কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পরে, অর্থাৎ প্রাইমারি স্কুলে যখন নার্সারিতে যখন ভর্তি হয় তখন থেকে অন্তত মাস্টার্স পর্যন্ত, এই পর্যন্ত একজন ছাত্রকে ছাত্রই থাকতে হবে, ছাত্রের বাইরে বেরোলে। আমি যদি জুলাই আন্দোলনের পরে বলি, জুলাই আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যে লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি, এটি বন্ধের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন করেছেন। আবরার ফাহাদ হত্যাকাণ্ড বা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর থেকে এগুলা শুরু হয়েছে। তার মানে এর দায়িত্ব অনেকটা বড় সংগঠন যারা আসলে ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, এর দায়িত্ব তাদের, সেই জায়গাটায় পরিবর্তন দরকার কিনা? হ্যাঁ, সেটাই তো আমরা কথা বললাম। এখানে কিন্তু আরেকটা জিনিসও আপনাকে বিবেচনায় রাখতে হবে, ছাত্র রাজনীতির সাথে সমস্ত দায় কিন্তু এই নৈরাজ্যের সাথে সমস্ত দায় রাজনীতিবিদদের নয়। এখানে কিছু সুবিধাভোগী মহল আছে, আমি সকলের নাম এখানে উল্লেখ করতে চাই না, যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পালেন এবং পোষেন। তারা কিন্তু ওই যে গুপ্ত বাহিনী বললে এখন একটা কথা বোঝায়, আমি সেইখানে যেতে চাই না। গুপ্ত শব্দটা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যেই কিন্তু এমন কিছু সুবিধাভোগী শ্রেণী আছে যাদেরকে আমরা বলি বসন্তের কোকিল। এরা সবসময় সিজনাল বার্ডের মতো কোনো না কোনো মহল থেকে তারা প্যাট্রোনাইজড। এই যে প্যাট্রোনাইজড মহলটা কিন্তু কেবলমাত্র রাজনৈতিক নয়, কিছু স্বার্থান্বেষী মহলও আছে বাংলাদেশে, যারা ছাত্রদেরকে উস্কায়, যারা ছাত্রদেরকে ব্যবহার করে কিছু টাকার বিনিময়ে, কারণ হলে থাকে, কম পয়সায় খায়, সুতরাং তার মাসে কিছু পয়সা দিলেই তাকে দিয়ে খারাপ কাজ করানো যায়। এইখানেও কিন্তু এই জায়গাটাতেও আপনাকে আসতে হবে যে এর দায়, হ্যাঁ এখানে বড় দায় রাজনীতিবিদদের, কারণ তারা নিজের ছাত্রদেরকে তাদের অঙ্গ সংগঠন হিসেবে রেখেছে। এই সুবিধা ভোগ করে যে ভিনটেকটিভ মহল বা স্বার্থান্বেষী মহল ছাত্রদেরকে ব্যবহার করে, তারা কিন্তু ওইখান থেকে সরাতে হবে। এইটা সরাতে হলে ওইখানেও কিন্তু একটা ঐক্যমত লাগবে যে কারা কোথায়। আপনি দেখবেন যে এটা আমি বলতে পারি, ছাত্র দলের একজন বিখ্যাত নেতা ছিল, আমি নামটা বলি, জালাল। এরশাদ বিরোধী আন্দোলনে গুলিস্তানে ভয়াবহ বক্তৃতা দেওয়ার পরের দিন সে এরশাদ সাহেবের ডিপ্লোম্যাটিক করে চলে গেল। আমাদের অনেক রাজনৈতিক নেতা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে পল্টনে বড় বড় বক্তৃতা দিয়েছেন, বিকেলবেলা বক্তৃতা দিয়েছেন, পরের দিন মন্ত্রিপরিষদে শপথ নিয়েছেন। আমাদের অনেক সাংবাদিক আছেন যারা বড় বড় স্পিচ লেখেন, এখন কাগজে নাম ছাপা হচ্ছে যে তারা 111 কুশীলব ছিলেন। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি চেহারা এবং ভেতরটা এক জিনিস নয়, পর্দার অন্তরালে এমন কিছু ঘটে যেটা যখন মানুষ দেখে তখন তারা যাকে দেখে তার সমালোচনা করে। ছাত্রদের ক্ষেত্রে আমি কথা আরেকটা প্রশ্ন করে একটু অন্য আলোচনা যাবে, সেটি হচ্ছে যে
বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকদের যে লেজুর ভিত্তিক রাজনীতি, তারাও এক ধরনের দলগত রাজনীতি করেন, সেটিও আসলে এই শৃঙ্খলা ভঙ্গের অন্যতম কারণ কিনা বিশ্ববিদ্যালয়গুলোতে? অন্যতম কারণ আমি জানি না, তবে একটি কারণ তো বটেই, প্রশ্রয়ের ব্যাপারটা তো আছেই। আপনি যাদেরকে পালেন, আপনি যাদেরকে পোষেন, তারা তো একটা জায়গায় শেল্টার দেয়। আমরা গত 17 বছরে কি দেখেছি? বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সমিতি দখল করা। এর আগেও যে ঘটে নাই তা না, কিন্তু এরকম হয়তো ঘটে নাই। এই যে আপনি আইয়ুব খান আমলে এনএসএফের কথা যদি আপনারা বলেন, তারা কারা ছিল? এনএসএফ তো আকাশ থেকে আইয়ুব খান তৈরি করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লাল্লু পাঞ্জু তৈরি করেছেন, তার বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদ করেছেন। কিন্তু একটা যেহেতু অ্যাকশন, তার পাল্টা হচ্ছে রিয়াকশন। অ্যাকশনটা যদি বন্ধ করা যায়, তার রিয়াকশনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তা আমরা কিন্তু আলোচনা করছি রিয়াকশন নিয়ে, অ্যাকশনটার দিকে আমরা যাচ্ছি না। মূল ঘটনা হলো এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে। এই যে ধরেন, এই যে পোস্ট নিয়ে যে কথাটা বললাম, এই পোস্টটা একটা ছেলে করেছে, যেখান থেকে বলছে এটা ফেক পোস্ট। হ্যাঁ, তো এইটা যখন ফেক হয়েছে, তখনই তো আমাদের দায়িত্ব ছিল শনাক্ত করা, এবং সেই মুহূর্তে যদি আপনি হস্তক্ষেপ করতেন যে নো, এখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা রয়েছে, ঢুকে মারধর করেছে, তাহলে তাদের কাজটা কি আইন শৃঙ্খলা বাহিনী? অবশ্যই আপনি বলছেন যে এই কথাটার সাথে আরেকটা কথা দেখেন, এই যে কাগজে দেখছি যে আদালত সিসি ক্যামেরা দিচ্ছেন সন্ত্রাস দমনে। সিসি ক্যামেরা কি মনিটর করা হয়? আপনি সিসি ক্যামেরা দিয়ে রাখছেন চোর ধরতে, আপনার চোর আজকে চুরি করে যাবে, তারপরে আপনি তাদের ধরবেন। তো চোর যখন চুরি করছে তখন আপনি কি করছেন? তাহলে মনিটরিংটা কিন্তু এখানে একটা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ফেক ছবিটা দেওয়ার সাথে যদি শনাক্ত করা যেত, এবং সেই শনাক্ত করা না করার মতো ব্যবস্থা বাংলাদেশ এখন না, এটা আগেও দেখছি। আমরা দেখছি যে একটা খবর বেরোবার সাথে সেই খাদিজা, আরও অনেক ঘটনা জানি যাদের কেরিয়ার শেষ হয়ে গেছে, পরীক্ষা দিতে পারে নাই একটা কথা বলার জন্য। তা সেই অবস্থা তো আর এখন বিলুপ্ত হয় নাই। আপনি যদি সাথে সাথে অ্যাকশন নেওয়া যায়, তাহলে কিন্তু উস্কানো বন্ধ হয়, এবং উস্কানি বন্ধ হলে কিন্তু মূল কাজটা বন্ধ। এবং আপনাকে এটা বুঝতে হবে যে আজকে ধরেন প্রধানমন্ত্রী বা তার মেয়ে, একটা চমৎকার মেয়ে, বাপ মা থাকে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে যদি এটা হয়, আপনার মেয়ের ক্ষেত্রে যদি হয়, তার নিরাপত্তা কে দেবে? তার জন্য তো কোনো সংগঠন, মানে এই নোংরা রাজনীতিও বন্ধ হওয়ার প্রয়োজন। এবং সামগ্রিক নিরাপত্তার বিষয়ে কিন্তু আমরা দেখতে হবে। এই যে ব্যাপারটা কিন্তু আমাদের গোটা জনজীবনের ঘরে ঘরে যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে, সেটাকে কিন্তু ইনশিওর করতে হলে অ্যাকশন অন দ্য পয়েন্ট, এখানে আপনাকে যেতে হবে। যে আমরা একটু জনদুর্ভোগের বিষয় আছে, লোডশেডিং, জ্বালানি সংকটের কারণে দেশ জুড়ে আসলে লোডশেডিং বেড়েছে, এবং এটি বৈষম্য কমাতে শহর গ্রামে সব জায়গায় লোডশেডিং করার কথা বলেছেন প্রতিমন্ত্রী। কিন্তু আসলে এই লোডশেডিংয়ের যদি বৈষম্য করতে গিয়ে, বৈষম্য কমাতে গিয়ে আরেক ধরনের বৈষম্য তৈরি হবে কিনা, যেহেতু শহর কেন্দ্রিক ইন্ডাস্ট্রি রয়েছে এবং জ্বালানির চাহিদাও তখন শহর কেন্দ্রিক বেড়ে যাবে, কারণ শহরে বড় বড় ডিজেল চালিত জেনারেটর চালানো হয় বেশিরভাগ ফ্ল্যাটগুলোতে। অর্থাৎ আরেক ধরনের সংকট তৈরি হবে কিনা, বা এই সামগ্রিক সংকটটি মোকাবেলা, যদিও সরকার এবং বিরোধী দল কমিটি গঠন করেছে, কিন্তু সেই অগ্রগতি আমাদের হচ্ছে কিনা? আপনি আসলে হয় কি, আমাদের কথাগুলো হাস্যকর। আমরা অনেকদিন দেখি একটা উদ্যোগ আছে, সেটা আপনাদের পরে আসছি, কিন্তু কথা হচ্ছে আমাদের যে সভ্যতা আমরা গড়ে তুলেছি, এর ভিত্তি কি? আমরা বিদ্যুৎ কেন্দ্রিকই তো। তাহলে আমরা যে, আপনি যদি সেই সাগর রুনির কথা আসেন, বিদ্যুৎ কথা উঠলে সেই সাগর রুনি দম্পতির কথা, আজও তার বিচার হয় নাই। সাগর রুনির অপরাধটা কী ছিল? তারা এই যে আজকে যে বিদ্যুৎ নিয়ে আলোচনা করছেন, এই বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে তারা দুর্বৃত্তায়নের কথাটা বলেছিল। তাহলে বিদ্যুৎ খাতের কিন্তু একটা বড় জিনিস হচ্ছে উৎপাদন। তাহলে সেই উৎপাদন কস্টিং এখানে কি? আপনি আজকে আমরা বলছি যে জ্বালানি, গ্যাস, তেল আমরা দিতে পারছি না, কিন্তু ডিজেল, গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কি আসলেই দেশের অর্থনৈতিক সংকট মেটানো সম্ভব? বিদ্যুৎ ক্ষেত্রের সবচেয়ে ইকোনমি হলো হাইড্রো, তারপরে হলো কয়লা, এখন তারপরে চিন্তা করা ছিল পারমাণবিক রূপপুরে। তাহলে আপনার এই প্রজেক্টগুলো আমরা কখনোই গ্রহণ করি নাই। আমরা যে সংকটটার কথা দেখছি সেটা হচ্ছে সৃষ্ট সংকটের বর্তমান প্রক্রিয়া। অর্থাৎ আগেই কিন্তু আমরা ডিজেল দ্বারা, গ্যাস দ্বারা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে রাখছি, তখন আমরা মনে করছি যে এরা আমি না হোক কেউ না কেউ চলবে। কিন্তু আসলে এইখানে যে কমিশনিংটা করেছি, লুটপাটটা হয়েছে, যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, এই দুর্বৃত্তায়নের পরিবর্তে যদি আমরা অর্থনৈতিক বিদ্যুতের সংকট নিরসনের চেষ্টা করতাম, তাহলে কিন্তু পরিস্থিতির আরও উন্নতি হতো। আপনি ভারত থেকে আদানির বিদ্যুৎ এনেছেন,
আপনি তো নেপাল থেকেও হাইড্রো আনতে পারতেন। হাইড্রো আনতে পারতেন, আপনি তো পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটাকে চালু করতে পারতেন, নবায়নযোগ্য জ্বালানি আনতে পারতেন তাহলে ভারত থেকে। আজকে কিন্তু আমার দেশের কয়লাকে বাদ দিয়ে আপনি ইসের জন্য আমদানি করা কয়লার উপর নির্ভর, আমার দেশের কয়লা দিয়ে যদি আপনি বিদ্যুৎ হোক পরিবেশগতভাবে বিপর্যয় আছে, চীন তো এখনো করছে, চীনের অর্থনীতিতে করছে, জার্মানি তারা কয়লা ব্যবহার করছে না। আমি তো কয়লা দিয়ে হয়তো সব পুরোটা না করতাম, কিন্তু আমার এখনকার যে ক্রাইসিস, আমি তো আমার বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হতো, আমি তো আমার কয়লা দিয়ে এটা সমাধান করতে পারতাম। আর একটা জিনিস আমাদের আমার কিন্তু এটা বুঝতে হবে যে হাইড্রো নিয়ে আমি যদি কথা বলি, 54টা নদীর অভিন্ন নদীতে বা ভারত বাদ দিয়ে রেখেছে। তা আপনি যদি আপনি গঙ্গা ব্যারেজ করতে পারতেন, গঙ্গা ব্যারেজ থেকে তো আপনি হাইড্রো পেতেন। তা আপনি কিন্তু বিদ্যুৎ সমস্যাটা আমরা সমাধান করতেছি কি, আমরা খালি প্লেট ভাগ করে নিচ্ছি, এটা তো সমাধান না। বিদ্যুৎ নাই, এটা নিয়ে যাতে বাজারে ক্রাইসিস না হয়, কেউ দোষ হয়। উদ্যোগটা ভালো যে সরকার এবং বিরোধী দল মিলে দেখছে, এটা পলিটিক্যালি এটা একটা ইম্প্যাক্ট আছে। মানুষ মনে করবে ঠিক আছে আসলে চুরি হচ্ছে না, নাই কি করবে, কিন্তু নাই শব্দের মধ্যে তো সমস্যার সমাধান হচ্ছে না। যে ছাত্রটি পরীক্ষা দেবে তার বিদ্যুৎ নাই, সে পড়বে কোত্থেকে? যে আপনি এখানে কাজ করতে করতে যদি বিদ্যুৎ চলে যায়, আপনার অনুষ্ঠানটা চলবে কি করে? লোডশেডিং এর পরে যে ধরেন আজকে আপনার এখানে লোডশেডিং হচ্ছে, আপনার হাই রাইজ বিল্ডিংয়ে থাকেন, আপনাকে জেনারেটর চালাতে হয়, জেনারেটরের টাকাটা কে দিয়ে? ডিজেল আনতে হবে, সেই ডিজেলের সংকট। ডিজেল কোথায়? তাহলে আপনি যদি একটা 20 তলা বিল্ডিংয়ে দিনে 2 বার ওঠানামা করেন, 40 তলা, এবং আপনার বয়স যদি 40-এর বা 50-এর উপরে, তবে এমনি মারা যাবেন। তাহলে সংকট কিন্তু কথা দিয়ে সমাধান হবে না, সংকট সমাধান করতে হবে বাস্তব ভিত্তিক। সুতরাং সরকার এবং বিরোধী দল মিলে যে ঐক্যটা হয়েছে, সেই ঐক্যের গুরুত্বটা আমি এইখানে দেখতে চাই, যে আগামী 1 মাস বা 2 মাস বা আগামী 6 মাসের মধ্যে সরকার এবং বিরোধী দল মিলতে দুর্নীতিমুক্ত এমন কিছু পরিকল্পনা গ্রহণ করা হোক, যেই পরিকল্পনা আগামী বছর সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎবন্দী বলতে পারেন যে ইয়েস, আমরা সারপ্লাস না হই, দেশে কোনো বিদ্যুৎ ঘাটতি নাই। আমরা অন্তত বিদ্যুৎ ঘাটতির জন্য কোনো শিক্ষার্থীকে তার পড়া বন্ধ করতে হবে না, এটুকু আমরা ইনশিওর করি। ইন্ডাস্ট্রিও বন্ধ হবে না, এইটা ইন্ডাস্ট্রি বন্ধ হবে না, এইটুকু দরকার। এইখানে ঐক্যমত্য দরকার যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, যেটা আগে যে কারণে সাগররুনি মারা গেছে, আরেকটা সাগররুনি যাতে মারা না যায়, সেই অবস্থা যদি তৈরি হয়, সেই জিনিসটা ঐক্যমত দরকার। এইখানে সরকারের স্বচ্ছতা একটা লক্ষণ আছে, আলামত আছে। সরকার বিরোধী দলের সাথে যে আলোচনা করছে, সেখানে এই কথাটা একটা মেসেজ আছে যে তারা স্বচ্ছতা নির্ধারণ করছে। সেই স্বচ্ছতাটা হলে সেটি হবে অনেক বেশি প্রয়োজনীয়। আমরা যদি এই বিদ্যুৎ সমস্যার সাথে কান টানলে মাথা আসে, সেরকম একটা যেহেতু তেলের দাম বাড়ানো হয়েছে, পণ্যমূল্য বেড়েছে, বাস ভাড়া বেড়েছে, এর একটি নেতিবাচক প্রভাব তো সাধারণ মানুষের উপরে পড়বে, চাপ তো পড়বে। সেটি আসলে সামাল দেবে কিভাবে সরকার? এইটা তো আসলে আমরা সবারই বুঝি, বা বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে অনেকগুলো প্রজেক্ট নিয়েছেন, যেগুলো মানুষের হাতে টাকা যাওয়ার কতগুলো প্রক্রিয়া আছে, যেমন ফ্যামিলি কার্ড বলেন, অন্যান্য যেগুলো বলছেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো বলছেন, এগুলো থেকে টাকা মানুষের হাতে যাবে। কিন্তু এই টাকাটা কিন্তু যাদের হাতে যাবে, আর এই সংকট যারা ভোগ করবে, তারা এক শ্রেণী নয়। বিদ্যুতের এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত বাজারে যে সংকট, এই না মোকাবেলা করতেছে মধ্যবিত্তের ওই শ্রেণী, যারা আসলে সীমিত আয়ের মানুষ। তাদের কিন্তু আয় বাড়ানোর কোনো রাস্তা নেই, এবং রাতারাতি তাদের আয় বাড়ানোর কোনো ব্যবস্থাও করা যাবে না। যেমন যে ইন্ডাস্ট্রিতে চাকরি করে, বা আমাদের মতো আমরা যারা নির্দিষ্ট বেতনে চাকরি করে, তাদেরকে চাইলেই সরকার বেতন বৃদ্ধি করে দিতে পারবে না। বেতন বৃদ্ধি করে দিলেই সেটা তার ঘরে যেয়ে পৌঁছবে, এমনও কোনো কথা নাই। দিনমজুরের বেতন বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। সংকটটা কিন্তু সেখানে, যার কোটি কোটি টাকা আছে, তার 10 টাকা বাড়লো কি কমলো তাতে কিছু আসে জানা, সে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে মিটায়। কিন্তু যার নুন আনতে পান্তা ফিরায়, যে নববর্ষে ইলিশ মাছ খায় না, আসলে পোড়া মরিচ খেতে চায়, মরিচের দাম বৃদ্ধি হলে সমস্যাটা তার। মরিচের দাম বৃদ্ধির কারণে যে মরিচ খায় না, তার সমস্যা নাই। এই যে সংকটটা আমরা পড়তেছি, এই সংকটটাকে মোকাবেলা করার জন্য এইখানে যে ঐক্যমত, সেই ঐক্যমতটা ছিল দুটো জিনিস। একটা হচ্ছে যে এই ক্রাইসিসটা হয়তো অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। হয়তো ইরান আক্রমণের এই পরিস্থিতিটা যদি এখানে, যেহেতু জাতিসংঘ তার প্রয়োজনীয় ভূমিকা পালন করছে না, হয়তো যদি এই পাগলামি, ট্রাম্পের এই উন্মাদনা যদি কমে, তাহলে হয়তো বাজারে কিছুটা পরিস্থিতির উন্নতি হতে পারে। কিন্তু সেই উন্নতি হলে তখন এটাকে রিকভারি কীভাবে করা যাবে, সেটাও কিন্তু ভাবতে হবে। যে আজকে যদি তেলের দাম কমে, তাহলে জনগণের কাছে আমরা কী পৌঁছব, কী বার্তা দেব, সেই ব্যবস্থাটা কিন্তু দরকার। শুধু বাড়ার সময় বাড়তেছে,
কমার সময় এটা তো আমরা এই বাড়ার সময় বাড়ছে, বাস ভাড়া যেমন বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা। এই যে 11 পয়সা কেন, মানে এটি আসলে কিভাবে 10 টাকার ভাড়া যদি থাকে আগে, সেখানে যদি 5 কিলোমিটারে 10 টাকা থাকে, 11 পয়সা বাড়লে 10 টাকা 55 পয়সা ভাড়া হবে হিসাব অনুযায়ী। 10 টাকা 55 পয়সা আসলে বাস মালিকরা নেন, এটা তো তখন হয়ে যাবে 15 টাকা। এখানে আরো একটা কথা আছে, এখানে আরো একটা কথা বলছে, যেখানে আমি জানি না ঠিক সরকারে এবং তাদের যেখানে একটা কথা বলতে তারা বলছে যে মিনি বাস এবং ঢাকায় মানে প্রথম যে 10 টাকার ভাড়া সেটা তারা ঠিক রেখেছে, মিনি বাসের ভাড়া বাড়ায়নি, গ্যাস চালিত গাড়ির ভাড়া বাড়ায়। এই যে কথাগুলো, এগুলো তো একেবারেই থিওরিটিক্যাল। মানে নিয়ন্ত্রণ করবে কে বা মনিটরিং করবে কে, এটা দেখবেই কে, আর এর থেকে যে বেনিফিট পাওয়ার জন্য তারা এই কাজটা করেছে, অর্থাৎ সাধারণ মানুষের যারা বাসে চলে বা সাধারণ মানুষের জীবনযাপনের জন্য যে সুবিধাটা তারা দিতে চাইছে, সেই সুবিধা এনশিওর করবে কি? বাসের কন্ডাক্টর, আপনার মনে আছে কিছুকাল আগে এই বারডেমের সামনে 2 টাকার জন্য একটা যাত্রীকে ফেলে মেরে ফেলেছে। তো এখন কন্ডাক্টরের এই আচরণ রুখিবে কে, কে দেখবে? এরকম তো, আর এটা তো সরকারের পক্ষে ওই মনিটরিং সিস্টেমও নাই। বাসের কন্ডাক্টরদের আপনি কেন আইডি কার্ড নাই, গাড়িগুলো চলে কন্ট্রাক্টে, মালিক তাদেরকে ছেড়ে দেয়, তোমরা মাসে দিন এত টাকা দিবা। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে যদি আপনি বাস্তব ভিত্তিক করতে হয়, তাহলে পুরোটা ওই যে আগের প্রসঙ্গটা যেটা আমরা করেছি, একটা টোটাল মনিটরিং এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই মনিটরিং সেলটা কোথায়? এখানে দুর্বৃত্তায়নের যে সুযোগটা থাকে সেটা হচ্ছে আপনি যদি ক্যাশ গ্রহণ করেন। এইখানে কিন্তু স্বচ্ছতার একটা বড় প্রশ্ন আছে, যে বারবার কিন্তু এই কথাগুলো হচ্ছে যে বাসের থেকে যে চাঁদাবাজিটা করা হয়, এটা হচ্ছে বাস দুর্বৃত্তায়নের মূল বিষয়। এই চাঁদা সমিতি খায়, এই চাঁদা আইনশৃঙ্খলা বাহিনী খায়, এই চাঁদা মাস্তানরা খায়, আর এটা দেয় আমাদের মতো সাধারণ মানুষ, যাদের 2 পয়সা বাড়তি দেওয়ার সুযোগ নাই। যেহেতু তাদের যেতে হবে, সেহেতু তারা জিম্মি হয়। সুতরাং এই জিম্মি দশাকে মেটানোর জন্য অন্তত আমার নিজের বিবেচনা হচ্ছে, অন্তত পক্ষে সরকারকে বাস ভাড়া আজকে থেকে যেহেতু বেড়েছে, আজকে থেকেই কিন্তু স্টপেজগুলোতে এবং বাসগুলোতে তাদের অন্তত পক্ষে 6 মাস সুনির্দিষ্ট মনিটরিং দরকার, যে তাদের কথা মানছে কিনা। না মানলে কি হবে সে কথাটাও দরকার, যে না মানলে কি বাস বন্ধ হবে, মালিকের জরিমানা হবে, নাকি যাত্রীর জরিমানা হবে, কার কি হবে, এটাও কিন্তু খুব জরুরি। মনিটরিংটা শুধু আইনটা প্রয়োজনীয় না, এক্সিকিউশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ দিকে আছি, আমি নয়া দিগন্তে একটি সংবাদ নিয়ে আলোচনা করি, সেটা হলো গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ। বৈশ্বিক যে থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি প্রতিবেদন দিয়ে তারা বলছে, অর্থনীতি, শাসন ব্যবস্থা ও রাজনৈতিক অন্তর্ভুক্তিতে বাস্তব অগ্রগতি সরকার দেখাতে না পারলে আবার অস্থিরতা ফিরে আসতে পারে। সেটি গণ অভ্যুত্থানের পরে যারা সাংবাদিক, সবাই এই ধরনের ধারণা করছেন যে এক ধরনের শৃঙ্খলা যদি না ফেরানো যায় সব খাতে, অর্থনীতি, রাজনীতি সব খাতে, তাহলে আবার এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এরই মধ্যে IMF বাংলাদেশ দলকে ফিরিয়ে দিয়েছে, তার দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় করেনি, সেও সংস্কারের কিছু কথা বলেছে। এই জায়গাটায় আমরা আসলে এক ধরনের দোলাচলের মধ্যে আছি কিনা? আসলে এই কথাটাকে যদি সহজভাবে বলি, তাহলে আমরা যদি বলি ঘুমালে চোখে দেখবো না, কথাটা তো ঠিক। সংকটটা হলো যেটা হচ্ছে, এখানে একটা কথা আপনার বলতে হবে, যে সরকারের বয়স 2 মাস, তার ঘাড়ে নির্যাতন হচ্ছে 17 বছরের। 17 বছরের চাপ নিয়ে সে চেয়ারে বসেছে, এবং এইখানে অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস বা যে সময়টা ছিল, তাদের কিন্তু অর্ডারে আনার জন্য যে ভূমিকা রাখার কথা ছিল, তারা তো সেটা রাখেই নাই, উল্টো কিন্তু তারা নতুন সমস্যা তৈরি করে গেছে। প্রত্যেকটা খাতেই কিন্তু যারা মানুষ আশা করেছিল যে 5ই আগস্ট পরবর্তী সরকার যারা ক্ষমতা আছে, তারা খুব কঠোর অবস্থানে যাবে, অন্তত দুর্বৃত্তায়নের অর্থগুলো তারা ফিরে আসবে, লুটে টাকাগুলো তারা ফিরিয়ে আনবে, চোর এবং অন্যান্য যারা ছিল তাদেরকে একটা জায়গায়। কিন্তু বাস্তবতা রয়েছে, তারা তো এটা করেই নাই, উল্টো তাদের বিরুদ্ধে এখন নানা ধরনের অভিযোগ। এই IMF-এর যে প্রসঙ্গটা এসছে, আপনি দেখেন, এইটা যদি আমরা লম্বা আলোচনা করি তাহলে অনেক সময় যাবে, শেষ দিকে আছে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে 1/11-এর সরকারকে যারা টিকিয়ে রেখেছিল, তারা কিন্তু ঋণ দিয়ে টিকিয়ে রেখেছিল। সেই থেকে কিন্তু এই জটিলতাটা শুরু হয়েছে। গত 17 বছর যারা আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে, ভারতের কথা বলেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ দিয়েছে, কিসের ভিত্তিতে দিয়েছে? কোনো যুক্তিতে? তাদের তাবেদারকে টিকিয়ে রাখার জন্য। তাহলে তাবেদার টিকিয়ে রাখার জন্য যারা অযৌক্তিকভাবে ঋণ দিয়েছে, তার যৌক্তিক যদি আপনি সমাধান করতে চান, তাহলে তো সময় লাগবে। সুতরাং এটাকে যদি আপনি বলেন যে খাইলে ক্ষুধা লাগবে না, ঘুমালে চোখে দেখবো না, এই ধরনের থিং করার কোনো মানে নাই, এটা উস্কে দেওয়া। বরঞ্চ পদ্ধতিগতভাবে আমাদের যে কথাটা আমরা বলছি, আমাদের একটা সমন্বিত সহযোগিতা দরকার।
এবং সরকারের একটা উদ্যোগকে আমি এই ক্ষেত্রে সমর্থন করি, যদি শেষ করতে সেটা হবে। সামগ্রিকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সাংঘাতিকভাবে সাশ্রয়ী এবং মিতব্যয়ী হতে হবে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আব্দুল্লাহ ঠাকুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।